হওয়াতে একটা ভালো লাগা তৈরি হয় আর কি তার আর আমার মধ্যে। ওকে, মানে আপনার জীবনের ফার্স্ট লাভ বলবো কি? হ্যাঁ, প্রেমের সম্পর্ক ছিল ছেলেটার সঙ্গে। আচ্ছা, ফার্স্ট এটা তো ওর সাথে আমার লাভ তৈরি হয়ে যায় বা একে অপরকে খুব। কি নাম ছিল ছেলেটার? নাম বলা যাবে নাকি বলতে চাচ্ছেন না? নাম না, আমি নামটা না বলতে চাই। সমস্যা নেই। ও কি আপনার স্কুলেই পড়তো? না না, ও আমার পার্শ্ববর্তী এলাকার কেউ ছিল? পার্শ্ববর্তী এলাকার মানে অন্য স্কুলে পড়তো আর কি। আমি মেসে ছিলাম, মেসে থাকা অবস্থায় ওর সঙ্গে আমার দেখা আর কি। আচ্ছা, ও অন্য মেসে ছিলেন? আপনি মেয়ে হয়ে মেসে ছিলেন মানে? মেসে ছিলাম মানে ওই যে পরীক্ষা দেওয়ার জন্য ক্লাস 8 জেএসসি পরীক্ষা দিচ্ছি যখন, তখন আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি পরীক্ষা দেওয়া অবস্থায় মেসে ছিলাম বান্ধবীদের সাথে। ওই পরীক্ষা দেওয়া অবস্থায় ওই ছেলের সাথে, হ্যাঁ মেয়েদের সঙ্গে, এবং এক রুমে আমরা 4 জন ছিলাম। আমার যে বান্ধবীগুলো ছিল 4 জন ছিলাম। তো থাকা অবস্থায় ওই ছেলের সাথে আমার পরিচয় হয় আর কি। পরিচয় হয় একটা সময় দেখা গেছে অনেক, ওই প্রায় আমি মনে হয় 1 মাস 10 দিন 12 দিনের মতো ওখানে ছিলাম মেসে। ওই সময়টাতে ওই ছেলেটার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ওই সময়ে তৈরি হয় আর কি একটা সম্পর্ক। তৈরি হওয়ার পরে তার সাথে আমার কথাবার্তা চলতে থাকা অবস্থায় যখন আমি পরীক্ষা শেষ হয়ে গেল, পরীক্ষা শেষ হয়ে আমি চলে আসব, তখন আমার কিন্তু ফোন টোন নাই, বা আমি খাইতেই পাই না বলতে গেলে, আমার ফোন কোথায় পাবো আমি? তো পরে কি করে, ও আমাকে একটা ফোন দেয় আর কি। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতে আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো, আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM এ। প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তোবা অনেকেই শুনেছেন, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম মিউজিক রিয়েলিটি শো, এবং 2019 সালের সেরা আম্বার ভয়েস আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি। সেখানে আপনি অডিশন দিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস হতে পারেন। ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। যদি আপনি মনে করেন আপনার কণ্ঠ সারা দেশের মানুষের কাছে যাওয়া উচিত, আপনি সেরকম গাইতে পারেন, তাহলে যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করুন মাইক্রোফোন টেস্টিং 1024-এ। আমরা আবার যাচ্ছি আমাদের অতিথির কাছে। জি, যেখানটায় আপনি ছিলেন। যাই বা হোক, এখন ফোন দিল। ফোন দেওয়া অবস্থায় আমার পরীক্ষা শেষ হইলো, আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে অবস্থায় পরীক্ষার পরে যে সময়টা থাকে রেজাল্ট বের হওয়া পর্যন্ত আর কি, সে সময়টা পর্যন্ত তো আমি বাসায় অবসর। এটা কি ক্লাস 9 এর কথা? না, ক্লাস 8 এ। ও, ক্লাস 8 এর মানে জেএসসি পরীক্ষার পরের ঘটনা? হ্যাঁ, ক্লাস 8 এ জেএসসি পরীক্ষা দিয়ে বাসায় আসলাম, রেজাল্টের অপেক্ষা করতেছি বাসায় আর কি। তখন তো আমি সম্পূর্ণ অবসর। তো ও আর কি আমার সাথে যোগাযোগ করে ফোনে, যে কি অবস্থা, কেমন আছো, ভালো মন্দ, এগুলো যা হয় আর কি। একটা সময় কথা বলতে বলতে দেখা গেছে পরবর্তীতে আমাকে ডাকে সে তার সঙ্গে মিট করার জন্য। ঠিক আছে, অনেকদিন হয় তোমার সাথে, প্রায় 2 মাস হয় দেখা হয় না, তুমি আসতে পারবা কি? তুমি আসতে পারবা না, আমি যাব, তোমার সঙ্গে আমি দেখা করব। যা হোক, আমার সঙ্গে দেখা করার পর তখন তো একটা বয়স, যা হোক ক্লাস 8 পার হয়ে ক্লাস 9 এ পড়তেছি, আমি পড়বো এরকম। তো আমার বয়স তো মোটামুটি ছিল। তারপরে তারপরে এদিকে আমার বয়সটা প্লাস ছিল, কারণ আমি জন্মের যে পরে যে আমি দীর্ঘ 6 বছর পরে হাঁটা শিখলাম, এই দিকের বয়সটা আমার একটু প্লাস ছিল। তখন আমার বয়সটা একটু বেশি ছিল। তো যা হোক, সবকিছু বুঝতাম। তারপরে ওর সঙ্গে আমি মিট করলাম। মিট করার পরে এখন আবেগের বশে বলেন আর প্রেমের সম্পর্কেই বলেন, ও আমাকে আর কি যেভাবে হোক আমাকে একটা মানে ওর শারীরিক সম্পর্কে জড়ায় আর কি। এভাবে 2-3 দিন প্রায় শারীরিক সম্পর্ক হয়। শারীরিক সম্পর্কটা হবার পরে আমার প্রায় 20 দিন হবে সম্ভবত, বা 1 মাস হয়নি, আমার গতবারে পিরিয়ড হয়ে গেছে। তারপর ওর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হবার পরে আবার নেক্সট টাইম যখন পিরিয়ড হবে, তখন নেক্সট টাইম আর পিরিয়ড আসে না আমার। আচ্ছা, সো ইউ আর কনফিউজড যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, মানে কোনো কিছু দুর্ঘটনা ঘটে গেল কিনা? হ্যাঁ, এরকম একটা কনফিউজ ছিল। বা যখন আসতো না, হয় সাধারণত আমার জানা মতে, বা আমরা জানি মেয়ে মানুষ যে শারীরিক অসুস্থতার জন্য অনেক সময় মেয়েদের পিরিয়ড অফ হয়ে থাকে আর কি। তো এটাও হয় না, তখন আমি সেভাবেই মনে করলাম। তারপরেও মনে একটা কনফিউজ ছিল যে আমি তো বুঝতাম সবকিছু, ভালো মন্দ সবকিছু বুঝতাম। তো মনে হতো যে আসলে তার সঙ্গে তো আমি শারীরিকভাবে বা মেলামেশা করছি বা তার সঙ্গে ছিলাম। এখন আমার আসলে অনেক
কোনো দুর্ঘটনা ঘটে গেল কি না। তো যাই হোক, পরে না এরকম কোনো কিছু না। পরে আম্মাকে বাসায় যারা আছে তাদেরকে বললাম, বা ভাবি যারা আছে তাদেরকে বললাম, তারা বিষয়টা দেখে, হয় না, কোনো ক্রমে এগুলা আসে না আর কি। মানে ঔষধ খাই আর কি, বিভিন্ন ঔষধ খাওয়ায়, ডাক্তারের কাছে যাচ্ছিলেন নাকি মানুষের পরামর্শ শুনে? মানুষের পরামর্শ শুনে ওই ভাবি যারা আছে তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ঔষধ খাওয়ায়। তারপরে এর মাঝখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে এর মতো অবস্থা আমি ওই ছেলেকে জানাই এই ঘটনাগুলা। ওকে, যে আসলে এরকম এরকম আমার কেন জানি এই প্রবলেম, তো মানুষে তো আমার ভাবি আছে বা বাসায় এ আছে ও আছে, অনেক কথা বলা বলি করে আর কি, যে কোনো ইয়া হইলো কি না। তো তখন ও কি করে যে হ্যাঁ হতেও পারে, যে এরকম বলে আর কি। বলার পরে আমাকে ও আর কি একটা ঔষধ সেবন করায়। মানে ও ডাক্তারের কাছে বলে যে এরকম, মানে এটা তো শিওর না, কনফার্ম না যে আসলে আমার পেটে বেবি আসছে কি না, এটা তো আমরা ইয়া না, কিন্তু তারপরেও এটা ধারণা করে নেওয়া হয়েছে যে হ্যাঁ আপনি কনসেপ্ট করছেন। তো এর ভিত্তিতে আমাকে ও আবার ঔষধ নিয়ে আসে, সেবন দেয় আর কি, যে ঠিক আছে তুমি এটা এভাবে খাও, তাহলে তোমার এটা ঠিক হয়ে যাবে, এভাবে বলে আর কি। তো আমিও তো সেটা শিওর মনে করলাম। তখন ওই ঔষধগুলো কিন্তু সেবন করি আমি। ওষুধগুলো সেবন করার পরে দেখা গেছে 20 দিনের মতো আর কি, এরকম পরে আমার ভিতরে পেটের মধ্যে ব্যথা অনুভব হয়, শুধু ব্যথা অনুভব হয়, ব্যথা করতে থাকে। আমি বাসায় বলি, মাকে বলি, সবাইকে বলি এরকম কেন লাগে, এরকম সমস্যা। ডাক্তারের কাছে নিয়ে যায়, কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে বলে যে ওটা কোনো সমস্যা না। তারপরে এরকম পেট ব্যথা করতে আসি, করা অবস্থায় প্রায় একদিন হঠাৎ আর কি, দিনটা ছিল বৃহস্পতিবারের দিবাগত রাত্রে আমি ঘুম থেকে উঠি, ভোরবেলা ঘুম থেকে যখন, মানে এটা এই যে এখান থেকে শুরু হচ্ছে আমার জীবনের একটা, মানে আবারও একটা প্রবলেম বা আবারও সমস্যায় জড়াচ্ছি। তো যাই হোক, ঘুম থেকে উঠার পরে আমি মাথাটা ঘুরে আসে, মানে বাথরুমের চাপ আসে আর কি। বাথরুমে যাবার উদ্দেশ্যে বেড থেকে উঠার সঙ্গে সঙ্গে আমি মেঝেতে পড়ে যাই, মাথা ঘুরে মেঝেতে পড়ে গিয়ে আবার স্বাভাবিকভাবে উঠে দাঁড়াই বেডে এরকম করে হেলান দেই আর কি। দেবার পরে চোখ খোলার চেষ্টা করি আমি। তো চোখ আমি খোলার চেষ্টা করি, খুব মানে চেষ্টা করি যে চোখগুলো খুলতে পারতেছি না এরকম। তো অনেক সময় হয় না, ঘুম থেকে উঠলে চোখ লাগে, একটু অন্ধকার লাগে, এটা স্বাভাবিক। তো আমি ভাবতেছি এরকম কিছু, চোখ খুলতেছে না, ঠিক আছে চোখ না খুলুক, আমার নিজের রুম বা দরজা কোন দিকে আনুমানিক এটা তো বোঝা যাবে যে আসলে আমার রুমের দরজা এই দিকে। তো আমি দরজার উদ্দেশ্যে পা বাড়াচ্ছি। তো দরজার উদ্দেশ্যে যখন পা বাড়াচ্ছি তখন আমার পা উঠতেছে না, এর মধ্যেও কিন্তু চোখ খুলতেছে না, পা উঠতেছে না। তারপরে একটু বিচলিত হলাম বা ভয় পাচ্ছি যে কি ব্যাপার, আমার চোখ খুলতেছে না, পা উঠতেছে না, সব এত চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। তো আমাদের একটা রুম একটা বারান্দা, তো আমি থাকি রুমে আর যাদের আশ্রয় আশ্রিত তারা থাকে বারান্দায়। তো আমি তাদেরকে মা বাবা বলেই ডাকি আর কি, যেহেতু জন্মের পর আমার মা বাবাকে দেখি নাই, তাদেরকে দেখে বড় হয়েছে, তারাই আমার মা বাবা এরকম আর কি। তো আমি রুম থেকে বারান্দায় ডাক দিব যে আমার এমন লাগতেছে কেন, মা করে ডাক দিব, মুখ দিয়ে আমার কথা আসতেছে না। যখন মুখ দিয়ে কথা আসতেছে না তখন আরো বেশি ভয় ভিতরে ঢুকে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে, কিন্তু এটা অনুভব করতে পারতেছি আমি। আছে না, এখন একটা সুস্থ মানুষও যদি চোখ বন্ধ করে, এই আমি এটা করব ওটা করব বা এখন এটা করব তখন এটা করব, এটা তো বোঝা যায়, এটা তো সবাই বুঝতে পারে। তো সেরকম আমি চোখ খুলতে পারতেছি না ঠিকই, বাট আমি বুঝতে পারতেছি, যে অনুভব করতে পারতেছি, ফিল করতে পারতেছি যে আমার এগুলো হচ্ছে। আমি চোখ খুলতে পারতেছি না, আমি পা তোলার চেষ্টা করতেছি, পা তুলতে পারতেছি না, আমি মুখ দিয়ে কথা বলার চেষ্টা করতেছি। দাঁড়ায় থাকা অবস্থা নাকি বিছানায় শোয়া অবস্থা? না, দাঁড়ায় থাকা অবস্থা। ওই যে পড়ে গেলাম, পড়ে গিয়ে সায়েন্সের ব্যাখ্যা আছে, অনেকে বলে বোবা ধরা, অনেকেই বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করে, সায়েন্সের ব্যাখ্যা আছে, আপনার যা হয়েছে তাই বলেন। হ্যাঁ আচ্ছা, ওটা তো শুনছি আমি, যে ঘুমন্ত অবস্থায়, ঘুমে থাকা অবস্থায় যখন কথা বলতে পারে না বা হাত পা নাড়াচাড়া
নাড়াচাড়া করে বা অন্যরকম করে, এটা তো এমন না, আমি তো ঘুমে না তখন। হ্যাঁ, আমি তো ঘুম থেকে উঠে দাঁড়াইছি, উঠে দাঁড়ায় মেঝেতে পড়ে গেছি, মেঝেতে পড়ে গিয়ে আবার স্বাভাবিক দাঁড়াইছি। আমি দাঁড়াই মেঝেতে স্ট্রেট দাঁড়ায় আমার এগুলো হচ্ছে, আমি এটা একদম স্পষ্ট বলতে পারতেছি বা বুঝতে পারতেছি যে এরকম হচ্ছে। তো মুখ দিয়ে চোখ খুলতে পারতেছি না, হাত পা তুলতে পারতেছি না, তারপরে বাইরে যে কাউকে ডাকবো মা করে বা অন্য কাউকে ডাকবো এরকম ডাকতেও পারতেছি না। তারপরে খুব ভয় ভিতরে লাগতেছে। তারপরে কিছুক্ষণ পর আমি মানে চোখ খুলতে পারি না, কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার আশেপাশে একটা মানুষ আকৃতির ছায়া, এটা ফিল অনুভব করতে পারতেছি, বা একটা অন্তর চোখে হয়তো দেখতে পারতেছি যে এটা দেখা যাচ্ছে মানুষ আকৃতির ছায়া একটা আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছে। অনেক সময় হয় কি, দেখা গেছে আমরা চলতে রাত্রেবেলা যখন একা একা যাই, তখন চলতে মনে হয় যে আমার পিছনে বুঝি কেউ আছে, এরকম মনে হয় না? তো আসলে বিষয়টা এরকম হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে আমার চারিপাশে একটা ছায়া, মানুষ আকৃতির ছায়া ঘোরাঘুরি করতেছে। তো এইরকম অবস্থা থাকতে থাকতে হঠাৎ শরীর থেকে যেমন গোসল করলে পানি ঝরে যায়, তেমন শরীর থেকে গোসল করার মতো একদম আমার পানি বের হয়ে যাচ্ছে, ঘাম ঝরে যাচ্ছে। হ্যাঁ, ঘাম ঝরে যাচ্ছে। তো ঘাম ঝরে যাওয়ার পরে হঠাৎ করে যেমন আকাশ চমকে উঠলে অনেকে ভয় পেয়ে কেমন করে ওঠে না, কেঁপে ওঠে আর কি। তো এরকম হঠাৎ করে আমার মনে হচ্ছে যে আমার মনে হয় আকাশ চমকে উঠলো, উঠার পরে আমি একদম সমস্ত শরীর ঝিকে মিকে উঠে ভয়ে ধাম করে একদম মেঝেতে পড়ে গেলাম। তো মেঝেতে পড়ে যাওয়া অবস্থায় আমি গলা কাটা মুরগির মতো, গলা কাটা মুরগিকে যেমন গলা কাটলে ছেড়ে দিলে যেমন হাত পা নাড়ায় হয়, তো এরকম মনে হচ্ছে যে মেঝেতে আমি মুরগির মতো আর কি হাত পা শুধু নাড়াচ্ছি। এরকম মনে হয় আমি এখন আমার জীবনটা বুঝি চলে যায়, এরকম একটা অবস্থা আমার কাছে, নিজের কাছে মনে হচ্ছে যে আমার জীবনটা বুঝি চলে যাচ্ছে, এটা মনে হচ্ছে। বা আমি বুঝতে পারতেছি আমার এই ঘটনাগুলা বা সবকিছু আমি বুঝতে পারতেছি। তো এরকম কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা এগুলো চলতে আছে, আধা ঘন্টা 40 মিনিট এরকম চলতে আছে, কিন্তু আমি কাউকে কোনো কিছু বলতে পারতেছি না। তারপরে মেঝেতে যখন পড়ে গেলাম, পড়ে যাবার পরে গলা কাটা মুরগির মতো ধরপড়াচ্ছি। কিছুক্ষণ পরে এটা একটু সাইলেন্ট হলো বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম। মোট কথায় আমার অস্থিরতাটা বন্ধ হলো আর কি। বন্ধ হয়ে যাবার পরে আমি আবার স্বাভাবিকভাবে উঠলাম। স্বাভাবিকভাবে উঠে আবার ওই দাঁড়ায় থাকা অবস্থায় মনে হচ্ছে আমার ভিতরের নাড়ি ভুঁড়িগুলা সমুদ্রের ঢেউয়ের মতো ওলট পালট হচ্ছে, এরকম মনে হচ্ছে যে ভিতরে একদম নাড়ি ভুঁড়িগুলো একদম কেমন কেমন করতেছে, এরকম মনে হচ্ছে যে ওলট পালট করতেছে। তো এরকম কিছুক্ষণ হবার পরে আমি একটা সময় স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম, বা আমার সেন্স আসলো বলতে আমি হাত পা নাড়াতে পারতেছি, আস্তে আস্তে চোখটা ঘুরলো। তারপরে বাহিরে যাচ্ছি আর কি। তো বাহিরে যাওয়া অবস্থায় আমার খুব বাথরুমের চাপ আসে। তো বাথরুমের চাপ আসাতে বাথরুমে যাই আর কি। বাথরুমে যায় আমি প্রস্রাবের জন্য প্রেসার দিচ্ছি আর কি, যে প্রস্রাব আসুক, কিন্তু প্রস্রাব আসতেছে না, আমার প্রস্রাব আটকে আছে, প্রস্রাব আসতেছে না। তখন ভিতরে তো তখন এটার অস্থিরতা অন্যরকম, আরো কোনো ক্রমে প্রস্রাব আসতেছে না। তো প্রস্রাব যখন আসতেছে না, বাসায় বললাম। বাসায় বলার পরে তখন আমি আবার ওই ঘটনাগুলো আর কি ফিল করতেছি বা বলতেছি বাসায়। আমার আম্মা আছে যে, আম্মা আমার একটু আগে ঘরে এরকম হলো বা এই ঘটনা হলো আর কি, এগুলো হলো। কয় কি বলো তুমি এসব, এগুলা বলতেছে। কারণ তখনও তো আমার কোনো চেঞ্জ আসে নাই, কারণ আমার একটা এগুলা কি যেন একটা হয়ে গেল, এটা এরকম শুধু এইটুকুই জানা যে কি যেন একটা হয়ে গেল, তখন আমার চেঞ্জ আসে নাই। তো এই যে বাথরুম আটকে আছে, এটা আসতেছে না, এটাই প্রবলেম। তো যখন এটা আসতেছে না, তারপর ওই অনেক চেষ্টা করতেছি, হচ্ছে না। তো পরে বাসায় বললাম, বাসায় বলাতে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল আর কি।
ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ওরা তো ডাক্তার বিভিন্ন টেস্ট দিল, খুব স্বাভাবিক। হ্যাঁ। আচ্ছা, টেস্টগুলো যখন দিল তখন টেস্টের মানে ব্যয়বহুল আর কি, যেমন মানে ওই টেস্টটুকু করানোর সামর্থ্য কিন্তু তখনও হয়ে ওঠেনি আমার বাবা মার, তখনও টেস্টটুকু সামর্থ্য হয়ে ওঠেনি। তো যা হোক, তো পরবর্তীতে এখন বাসায় আসলো, বাসায় এসে মামা আছে বা খালারা আছে, প্রতিবেশীরা আছে, সবাইকে একটু বলতেছে যে এই সমস্যা, একটু ডাক্তার দেখানো তো ইমিডিয়েটলি প্রয়োজন, তো একটু সবাই মিলে যা পারো যে আপাতত টেস্টটুকু করানো হোক বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক, প্রবলেমটা কি এটা দেখা হোক আর কি। হ্যাঁ, তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার পরে টেস্টের দিল আর কি, টেস্টের রিপোর্ট দেওয়ার পরে বলে যে এটা তো কোনো কিছু বুঝতেছি না আর কি, এভাবে বলে যে এটার কোনো কিছু বোঝা যাচ্ছে না, রাস্তা তো সব ক্লিয়ার আছে কিন্তু এটা হচ্ছে না কেন, এভাবে। তো আমাকে প্রেসার দেওয়ার জন্য বলে যে বারবার প্রেসার দাও, তো প্রেসার দিতে এরকম 2 দিন কেটে গেল, কিন্তু আমার বাথরুম প্লাস প্রসাব এটা ভিতরে আটকা। আমি খাওয়া নেওয়া তো বন্ধ, বা বাসায় যারা আছে তাদেরও একটা চিন্তা ভিতরে, বা কি অবস্থা, কি হলো, কেন এরকম। তো এরকম থাকা অবস্থায় হঠাৎ করে রাত্রবেলা আমি খুব অস্থিরতা, মানে আমি সহ্য করতে পারতেছি না, ওই যে বললাম যে আমার জীবন যায় এমন অবস্থা। তো আমি ওই বাথরুমের জন্য চাপ দিতেই আছি রীতিমতো। তো একটা সময় দেখা গেছে ওই খুব জোরে প্রেসার দেওয়াতে রাত্রবেলা একদম কি হয়েছে, আমার মানে জরায়ু এবং জরায়ুর সাথে নারী একটা পেঁচানো ছিল আর কি, সে নারী সহ জরায়ু আমার একদম বাইরে বের হয়ে আসে। একদম পুরা জরায়ু সহ নারী। আপনি তো বুঝতেন না যেটা জরায়ু ইউটেরাস, তখন তো বুঝতেন না, তখন তো বুঝতাম না, একটা মাংসপিণ্ড বের হয়েছে মানে ভয়ঙ্কর ব্যাপার। আমি তো ভয়ে শেষ যে আসলে এটা কি হলো আমার। আমি তো মানে আবার মনে করতেছি কিরকম যে ওই যে বলতো এর আগে যখন আমার ছেলের সাথে রিলেশন ছিল থাকা অবস্থায়, এটা হলো যে কনসেপ্ট করছি করে ফেললে এটা বেবি বের হয়ে যাবে, আমি মনে করছি এটা বুঝি এটাই, এরকম মনে করতেছি। তো যা হোক, ওটা বের হয়ে যাবে মানে ওটা একদম ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ওটা ক্লিয়ার হচ্ছে না। পরে আমি ভাবিকে ডাকলাম বা যারা আছে তাদেরকে ডাকলাম, ডাকার পরে তারা তো দেখে, তারা অভিজ্ঞ মানুষ বা এ বিষয়ে জ্ঞাত মহিলা মানুষরা, তারা জানে যে এটা জরায়ু। তো জরায়ুটা আমার বাইরে বের হয়ে আসে, তখন তো আমাকে নিয়ে কান্নাকাটি, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, সবাই বলে এই যে এটা কি হলো, এটা কি হলো, এই মেয়ে বুঝি আর বাঁচবে না, এরকম বলে আর কি সবাই। তো যখন এভাবে বলে পরে আবার ইমিডিয়েটলি আমাকে রংপুর মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, ওই সময়টাতে নিয়ে যাওয়ার পরে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরে এমন একটা পজিশন যে ওই জরায়ুটা এখন পরে আর কি মেডিকেলি রিপোর্টে আসছে যে একটা চর্বি জাতীয় জিনিস এসে ওই প্রেসার দেওয়াতে ওইটা একদম বাইরে আউট করে দিয়ে চর্বি জাতীয় জিনিসটা এসে একদম ভিতরে ব্লক করে দিছে।